Hello everyone, welcome to my channel US the Physics Point. Today we discuss on the topic application of Gauss's theorem part 3. দেখো আমরা পার্ট 1 আলোচনা করেছি পয়েন্ট চার্জের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে এবং সেখানেই আমরা আলোচনা করেছি একটা ইনফাইনাইটলি লং রেতে যদি চার্জ দেওয়া হয় তাহলে সেখান থেকে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কী হবে। পার্ট 2 এ আলোচনা করেছি ইনফাইনাইটলি চার্জ প্লেন শিটের জন্য সেই প্লেন শিট হতে নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কী হবে। আজ পার্ট 3তে আমরা আলোচনা করব একটি স্ফিয়ারকে যদি চার্জ দেওয়া হয় তাহলে সেই স্ফিয়ারের সেন্টার হতে বিভিন্ন দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কী হতে পারে। সো my name is Uttam Samanto, your physics teacher, and this is your favorite channel, US the Physics Point. তাহলে এসো শুরু করা যাক। ইলেকট্রিক ফিল্ড at a point due to an uniformly charged sphere. এখন দেখো এই যে স্ফিয়ারের কথা আমরা বলছি, এই স্ফিয়ার তো দু রকমের হতে পারে। একটা কন্ডাক্টিং স্ফিয়ার যাকে মেটালিক স্ফিয়ার বলা হয়, আর একটা হচ্ছে নন কন্ডাক্টিং স্ফিয়ার যাকে ডাইইলেকট্রিক বডি বলা হতে পারে। তাহলে স্ফিয়ার হচ্ছে, লেখা যাক, স্ফিয়ার দু ধরনের। একটা হচ্ছে কি কন্ডাক্টিং স্ফিয়ার, আর একটা হচ্ছে নন কন্ডাক্টিং স্ফিয়ার। নন কন্ডাক্টিং মানে কি বললাম, দ্য ডাই ইলেকট্রিক, মানে প্লাস্টিক জাতীয় স্ফিয়ার। আর কন্ডাক্টিং স্ফিয়ার বলতে কীরকম বললাম না, ধাতব গোলক অর্থাৎ মেটালিক, তাই তো, মেটালিক স্ফিয়ার। এখন দেখো এই কন্ডাক্টিং স্ফিয়ার বা নন কন্ডাক্টিং স্ফিয়ার যাই হোক না কেন সেটা দু রকমের হতে পারে। হলো স্ফিয়ার মানে কি, যার ভেতরটা ফাঁপা, যাকে সেল বলা হয়, আর একটা হচ্ছে সলিড স্ফিয়ার। এখন দেখো যে পরিবাহী গোলক অর্থাৎ যে কন্ডাক্টিং স্ফিয়ার, সেই কন্ডাক্টিং স্ফিয়ার হলো হোক বা সলিড হোক, যদি কিছু পরিমাণ আধান দেওয়া হয় তাহলে সেই স্ফিয়ার কি করবে, সেই আধানগুলোকে কন্ডাক্ট করে তার সারফেসে পাঠিয়ে দেবে, তাই তো, তার সারফেসে পাঠিয়ে দেবে, অর্থাৎ আধান সর্বদা সেই স্ফিয়ারের সারফেসে থাকবে, সে সলিড স্ফিয়ারই হোক বা যদি হলো স্ফিয়ারই হোক, আধান সবসময় তার বাইরের পৃষ্ঠে এসে কিন্তু হাজির হবে। আর নন কন্ডাক্টিং স্ফিয়ারের বেলায় দেখো, যদি শুধুমাত্র হলো হয়, স্ফিয়ার যদি শুধুমাত্র হলো হয় তাহলেই কিন্তু আধানটা তার বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। কিন্তু যদি সলিড হয়, স্ফিয়ারটা যদি সলিড হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু তার সমগ্র আয়তন জুড়ে কিন্তু আধান বিস্তৃতি লাভ করবে, কারণ নন কন্ডাক্টিং স্ফিয়ার তো আর আধানকে মুভ করাতে পারবে না। যাই হোক, আমাদের এই সমগ্র আলোচনা অর্থাৎ এই যে তিনটে স্ফিয়ার অর্থাৎ কন্ডাক্টিং হলো স্ফিয়ার এবং কন্ডাক্টিং সলিড স্ফিয়ার আর নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার, এই তিনটে স্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু আলোচনা একই রকমভাবে হবে, যেহেতু আধান তার বাইরের পৃষ্ঠে অবস্থান করছে। কেবলমাত্র সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের বেলায় কিন্তু আলোচনার ধরনটা কিন্তু অন্যরকম হবে, যেহেতু গোটা ভলিউম জুড়ে এখানে আধান থাকছে, তাহলে এর আলোচনাটা কিন্তু একটু আলাদা হবে। 1 নম্বর, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু হলো বা সলিড conducting sphere and hollow non-conducting sphere. তাহলে আমরা একটা গোলক অঙ্কন করি।
যার ব্যাসার্ধ আর, সেই গোলকে কিছু পরিমাণ আধান দেওয়া হলো। আধান অবশ্যই তার বাইরের পৃষ্ঠে চলে আসবে। যদি কন্ডাক্টিং স্ফিয়ার হয় তাহলে হলো বা সলিড যাই হোক তার বাইরের পৃষ্ঠে আসবে। আর হলো নন কন্ডাক্টিং স্ফিয়ারের বেলাও কিন্তু আধান বাইরের পৃষ্ঠে আসবে। স্ফিয়ারের সেন্টার ও হতে একটি নির্দিষ্ট দূরত্ব আর এর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে লেখা যাক, ধরি আর ব্যাসার্ধের একটি গোলককে প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া হলো। ওই আধান গোলকের বাহিরের পৃষ্ঠে বা বাহিরের তলে সুষমভাবে বণ্টিত হবে। তাহলে প্লাস কিউ আধান যদি পুরো গোলকের বাইরের পৃষ্ঠে সুষমভাবে বণ্টিত হয় তাহলে কি হবে না, এখানে আধানের একটা তলমাত্রিক ঘনত্ব পাওয়া যাবে। ঠিক আছে, গোলকের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। তার মানে কি, একক ক্ষেত্রফলে সিগমা পরিমাণ আধান কিন্তু এখানে সঞ্চিত হয়েছে। এবার গোলকের কেন্দ্র হতে আর দূরত্বে একটা বিন্দু পি, সেখানে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু বের করতে হবে। বেশ, ঠিক আছে। গোলকের কেন্দ্র হতে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। পি বিন্দু গোলকের পৃষ্ঠে হতে পারে, পি বিন্দু গোলক থেকে বাইরে কোনো একটা জায়গায় হতে পারে, বা পি বিন্দু গোলকের অভ্যন্তরে কোনো একটা জায়গায় হতে পারে। তাহলে পি বিন্দুর অবস্থান অনুসারে এখানে তিনটি বিষয় হতে পারে: গোলকের বাইরে, গোলকের পৃষ্ঠে এবং গোলকের অভ্যন্তরে। তিন ক্ষেত্রেই কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। পি বিন্দুর অবস্থান অনুসারে এখানে তিনটি বিষয় হতে পারে, তাই তো। 1 নম্বর, বিন্দুটি গোলকের বাহিরের কোনো জায়গায় অবস্থিত, তাই তো, গোলকের বাহিরে অবস্থিত। 2 নম্বর পয়েন্ট, বিন্দুটি গোলকের পৃষ্ঠে অবস্থিত, একদম বক্রতলে। 3 নম্বর, বিন্দুটি গোলকের অভ্যন্তরে অবস্থিত। এই 3 ধরনের কেস কিন্তু এখানে হতে পারে। আমরা একটা একটা করে আলোচনা করব। তাহলে প্রথম আমরা কেস 1 আলোচনা করি। কেস 1, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আউটসাইড দ্য স্ফিয়ার। বেশ, ইলেকট্রিক ফিল্ড আউটসাইড দ্য স্ফিয়ার। তাহলে আউটসাইড দ্য স্ফিয়ার মানে ছবিতে চলে আসে এইখানে, এই যে এখানে পি বিন্দু যেখানে লেখা হয়েছে ওইখানে কিন্তু বিন্দুটা অবস্থিত। তাহলে প্রথমে আমাদের কি কাজ না, প্রথমে আমাদের কাজ হচ্ছে গাউসিয়ান সারফেস একটা ডিজাইন করা। এমনভাবে ডিজাইন করতে হবে যেন সারফেসের প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান একই থাকে এবং থিটা অর্থাৎ
এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটাও কিন্তু যেন ধ্রুবক হয়, তাই তো? তাহলে আমরা এই পি বিন্দু দিয়ে কীরকম গাউসিয়ান সারফেস কল্পনা করতে পারি? সিলিন্ডার না স্ফিয়ার না কিউব? কী ধরনের গাউসিয়ান সারফেস কল্পনা করতে পারি বলো? স্ফিয়ার, অবশ্যই একটা স্ফিয়ার। তাহলে এরকম একটা আর ব্যাসার্ধের একটা স্ফিয়ার কিন্তু কল্পনা করতে হবে, আর ব্যাসার্ধের একটা স্ফিয়ার, স্মল আর ব্যাসার্ধের একটা স্ফিয়ার কল্পনা করতে হবে। তাহলে কিন্তু স্ফিয়ারের প্রতিটা বিন্দু, স্ফিয়ারের উপরিতলে প্রতিটা বিন্দু কি না গোলক হতে সমদূরবর্তী, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু সেম হয়ে যাবে, আর থিটাটাও কিন্তু 0 ডিগ্রি আসবে। দেখা যাক, আমি তোমাদের দেখাচ্ছি। বেশ, তাহলে এইখানে একটা এরিয়া এলিমেন্ট কিন্তু আমরা কল্পনা করব, যে এরিয়ার এলিমেন্টের দিক হবে আউটওয়ার্ড নর্মাল ডিএসটা, আর এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটাও হবে আউটওয়ার্ড নর্মাল টু দ্য সারফেস। তাহলে মধ্যবর্তী উত্তরে কোনটা কত? ডিএস এবং ই এর মধ্যবর্তী কোনটা? 0 ডিগ্রি। ঠিক আছে, এবার লেখা যাক। প্রতিসাম্যের দরুন ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গাউসিয়ান সারফেস কল্পনা করিলাম। এই সারফেসের ওপর প্রতিটি বিন্দু গোলক হতে সমদূরবর্তী হওয়ায় ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কী হবে না ধ্রুবক। গোলকের উপরিপৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ধ্রুবক, তাই তো? আর থিটা অর্থাৎ ই ও এরিয়া এলিমেন্ট ডিএস এদের মধ্যবর্তী কোণ সর্বদা কী হবে না 0 ডিগ্রি। ঠিক আছে, বেশ, তাহলে দেখো ছবিতে চলে আসি। এই হচ্ছে এরিয়া এলিমেন্ট, আর ইলেকট্রিক ফিল্ড সোজা বাইরের দিকে ক্রিয়া করছে, এরিয়া এলিমেন্টের দিকও বাইরের দিকে মধ্যবর্তী কোণ থিটা। এবার আমি এই গাউসিয়ান সারফেসের ওপরে কিন্তু গাউসেস থিওরেম অ্যাপ্লাই করব। এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। ঠিক আছে, তাই লেখা যাক। অতএব গাউসেস থিওরেম প্রয়োগ করিলে পাই কি গাউসেস থিওরেমটা? সারফেস ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস ইজ ইকাল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এখন দেখেছি আমরা ই এবং ডিএস এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ একটা গোলককে আহিত করলে তার দরুন যে ইলেকট্রিক ফিল্ড সেটা রেডিয়ালি হয়। যদি গোলকটির পজিটিভ আধানে আহিত হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে না রেডিয়ালি আউটওয়ার্ড, আর যদি গোলকটি নেগেটিভ আধানে আহিত হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে রেডিয়ালি ইনওয়ার্ড, তাই তো? তো আমরা এখানে গোলকটিকে পজিটিভ আধানে আহিত করেছি, তাহলে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কী আসছে 0 ডিগ্রি। তাহলে বেশ, তাহলে সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 ডিগ্রি ইজ ইকাল টু কিউ এনক্লোজড বাই দ্য গাউসিয়ান সারফেস। এটাও দেখো কিউ এনক্লোজড বাই দ্য গাউসিয়ান সারফেস, এটা কত হয়? অর্থাৎ গাউসিয়ান সারফেস কী পরিমাণ আধানকে আবদ্ধ করেছে। এখন লাল রঙের যে সারফেসটা এটা গাউসিয়ান সারফেস, তা তার ভিতরে কী পরিমাণ আধান আছে না আমরা জানি যে গোলককে প্লাস কিউ পরিমাণ আধান আমি দিয়েছি, তাহলে প্লাস কিউ পরিমাণ আধান কিন্তু রয়েছে। তাহলে এখানে লিখে ফেলা যাক। তাহলে এটা কি আসছে কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, সারফেসের ওপরে প্রতিটা বিন্দুতে ই কনস্ট্যান্ট, তাহলে ই ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো,
ইন্টিগ্রেশানটা শুধু কি আসবে না গাউসিয়ান সারফেসের ইন্টিগ্রেশান। এখন গাউসিয়ান সারফেসের ইন্টিগ্রেশান যদি করি আমরা কি পাবো না গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কোয়ার, 4 পাই স্মল আর স্কোয়ার ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন নট। সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা বেরিয়ে আসছে কি 1/4 এপসাইলন নটকে একটু আগে করে দিলাম কিউ বাই আর স্কোয়ার। দেখো এই যে ইকুয়েশানটা তোমরা এখন পেলে, এই ইকুয়েশান নিয়ে আগে কিন্তু তোমাদের পরিচিত, এই ইকুয়েশানটা কিন্তু তোমাদের পরিচিত। অর্থাৎ বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য যা হয় সেটা হচ্ছে এই ইকুয়েশানটা। তাহলে একটা গোলককে আহিত করলে গোলকের বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কীরকম হবে না গোলকটার সমগ্র আধান যদি গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত করা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড সেই পয়েন্টে যা হবে গোলকের দরুন কিন্তু সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা সেম টু সেম দেবে, তাই তো? বেশ, এটা যদি আমি ভেক্টর রাশি দিয়ে লিখতে চাই তাহলে 1/4 এপসাইলন নট, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে কিন্তু এটা আর ক্যাপ চলে আসবে, ভেক্টরটা কিন্তু আর ক্যাপ চলে আসবে, তাই তো? এবার যদি আমরা যে ইলেকট্রিক এই ফিল্ডটাকে কিউ আধানের সাপেক্ষে প্রকাশ না করে গোলকের বক্রতলে আধানের তলমাত্রিক ঘনত্ব দিয়ে প্রকাশ করতে চাই তাহলে কীরকম হবে না ই ভেক্টর ইজিক্যাল টু 1/4 এপসাইলন নট। এই কিউ আধানটা হচ্ছে কি না গোলকের ক্ষেত্রফল 4 আর স্কোয়ার। দেখো এখানে কিন্তু স্মল আর স্কোয়ার নয়, কারণ গোলকটার ব্যাসার্ধ কিন্তু যাকে আহিত করা হয়েছে সেই গোলকটার ব্যাসার্ধ কিন্তু ক্যাপিটাল আর, তাহলে 4 ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আধানের তলমাত্রিক ঘনত্ব, এটাই হয়ে গেল টোটাল চার্জ, নিচে স্মল আর স্কোয়ার আর ক্যাপ, এখানে 4 কেটে গেল, তাহলে কি আসছে ই ভেক্টর ইজিক্যাল টু সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট স্মল আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে আমরা গোলকের বাইরের কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা গোলকের তলমাত্রিক ঘনত্ব দিয়ে কিন্তু প্রকাশ করলাম। এটা কেস নাম্বার 1 মিটে গেল। এবার কেস নাম্বার 2, অর্থাৎ এবার পয়েন্টটা কোথায় হবে না এবার ছবিতে চলে এসো, এই যে পি পয়েন্টটা গোলকের বাইরে যেমন কল্পনা করেছিলাম এবার কিন্তু গোলকের পৃষ্ঠে চলে আসবে, গোলকের পৃষ্ঠে পি পয়েন্টটা। তাহলে এক্ষেত্রেও গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। এক্ষেত্রে গাউসিয়ান সারফেসটা কী হবে না একদম গোলকের যে বক্রতল সেটাই হবে গাউসিয়ান সারফেস, অর্থাৎ একদম গোলকের যে বক্রতল সেটাই হবে, কিন্তু আমরা একদম দেখো স্পর্শ করে আঁকছি, এই তলটাই হবে কিন্তু গাউসিয়ান সারফেস, এই তলটা একদম স্পর্শ করে গাউসিয়ান সারফেস। তাহলে এখানেই আমরা অবশ্যই একটা ডিএস এরিয়া এলিমেন্ট কল্পনা করব যার দিক আউটওয়ার্ড নর্মাল টু দ্য সারফেস, এবং ইলেকট্রিক ফিল্ডটাও যেহেতু রেডিয়ালি আউটওয়ার্ড পজিটিভ আধানের জন্য তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও সোজা এই দিকে হবে, অর্থাৎ আগের মতনই ই এবং ডিএসের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। ঠিক আছে, কেস নাম্বার 2 নিয়ে আলোচনা করা যাক। এবার কেস 2, electric field on the surface of the sphere, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি কি বললাম না এক্ষেত্রে কল্পিত গাউসিয়ান সারফেস তার ব্যাসার্ধ কি হবে, এর ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের সমান, তাই তো? তবেই তো পৃষ্ঠে চলে আসবে পি বিন্দুটা, গোলকের ব্যাসার্ধের সমান, অর্থাৎ স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে আগের যে ইকুয়েশানটা আমি পেয়েছি এই যে, অর্থাৎ পি পয়েন্টটা বাইরে থাকলে ইলেকট্রিক ফিল্ড কী হয় সেটা একবার লিখে ফেলি, সেখানে আমি স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর বসিয়ে দেবো, তাহলে মিটে যায় ব্যাপারটা। তাহলে ইজিক্যাল টু সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট স্মল আর স্কোয়ার আর ক্যাপ, এটা পেয়েছিলাম। তাহলে এই সমীকরণে স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর বসিয়ে পাই কি আসবে ই ইজিক্যাল টু সিগমা
ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট, এটাও হয়ে গেল ক্যাপিটাল আর স্কোয়ার আর ক্যাপ, তাই তো। তাহলে কি এলো, ই ইজিক্যাল টু আর স্কোয়ার কেটে গেল সিগমা বাই এপসাইলন নট, তাই তো। তাহলে এখানে যদি আর ক্যাপ দিই, এখানে ভেক্টর দিয়ে দিতে হবে। তো যদি আমি ভেক্টরটা তুলে দিই, তাহলে ই ইজিক্যাল টু সিগমা বাই এপসাইলন নট। দেখো এই যে রিলেশানটা পেলাম, এই রিলেশানে গোলকের ব্যাসার্ধ কিন্তু নেই, তাই তো। তা গোলকটা ওভাল সাইজেরই হোক, অর্থাৎ ডিম্বাকৃতি হোক, বা আরবিটারি যে কোনো স্যাপেরই হোক না কেন, তার পৃষ্ঠে অর্থাৎ সেই বস্তুর পৃষ্ঠে বা পৃষ্ঠের খুব কাছাকাছি অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু সিগমা বাই এপসাইলন নট। এটা কিন্তু আমরা কুলম এর উপপাদ্য কিন্তু থেকেও জানতে পেরেছি। ঠিক আছে, লেখা যাক তাহলে। অর্থাৎ গোলকের পৃষ্ঠে বা পৃষ্ঠের খুব কাছাকাছি অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড গোলকের আকারের উপর বা আকৃতির উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে কেস 2 এ কিন্তু আমরা জানলাম কি না, পি বিন্দু যদি গোলকের পৃষ্ঠে অবস্থিত হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কীরকম। এবার কেস নম্বর 3 নিয়ে আলোচনা করব। কেস নম্বর 3, অর্থাৎ পি বিন্দুটা কোথায় না, পি বিন্দুটা সরাসরি ছবিতে চলে এসো। পি বিন্দুটা কোথায় অবস্থিত, গোলকের অভ্যন্তরে, অর্থাৎ এইখানে পি বিন্দুটা এবার গোলকের অভ্যন্তরে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে সেই একই রকমভাবে গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। বেশ, একটা গাউসিয়ান সারফেস ড্র করলাম, ঠিক পি বিন্দু দিয়ে একটা লাল কালারের গাউসিয়ান সারফেস ড্র করলাম, তাই তো। তাহলে এক্ষেত্রে গাউসিয়ান সারফেসের ব্যাসার্ধ স্মল আর গোলকের যে ব্যাসার্ধ ক্যাপিটাল আর তার থেকেও কিন্তু ছোট হয়ে গেল, ঠিক কি না, ছোট হয়ে গেল। দেখা যাক তো এই গাউসিয়ান সারফেসের ওপর যদি আমি ডিএস একটা এরিয়া এলিমেন্ট কল্পনা করি, তার দিক কোন দিকে হবে না, সোজা আউটওয়ার্ড নর্মাল। আমরা ধরিয়ে নিয়েছি যে ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড, অর্থাৎ গোলকটিকে পজিটিভ আধানে আহিত করলে সেখান থেকে যে ফিল্ড লাইন্সগুলো বেরোয় সেগুলো রেডিয়ালি আউটওয়ার্ড। তাহলে এক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে না, রেডিয়ালি আউটওয়ার্ড। ইলেকট্রিক ফিল্ডও রেডিয়ালি আউটওয়ার্ড এবং ডিএসটাও কিন্তু গাউসিয়ান সারফেস থেকে বাইরের দিকে ক্রিয়া করছে। তাহলে ডিএস এবং ই এর মধ্যবর্তী কোণ কত, এক্ষেত্রেও ঠিক 0 ডিগ্রি, তাই তো। লেখা যাক, সেইভাবে লেখা যাক। ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য স্ফিয়ার, তাই তো। তাহলে আগের মতোই এক্ষেত্রে কল্পিত গাউসিয়ান সারফেস এর ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের তুলনায় ছোট, তাই তো। তাহলে অর্থাৎ আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, তাই তো। তাহলে ওই যে ছোট লাল রঙের আমি গাউসিয়ান সারফেসটা কল্পনা করেছিলাম, ওই ছোট লাল রঙের গাউসিয়ান সারফেস, অর্থাৎ দেখতে পাচ্ছ তোমার ছবিতে, তার ওপরে কিন্তু আমরা গসেস থিওরেম অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে অতএব গসেস থিওরেম প্রয়োগ করিলে পাই কি সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজিক্যাল টু কি
কিউ এনক্লোজড বাই দ্য গসিয়ান সারফেস বাই এপসাইলন নট। এখন দেখো আমরা বলেছি ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস কস 0 ডিগ্রি ইজ ইকাল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে ই সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, তাই তো। ই কি হচ্ছে, ওই গসিয়ান সারফেসের প্রতিটা বিন্দুতে, গসিয়ান সারফেসের ওপর প্রতিটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সেম হতে পারে। তাহলে ই বাইরে চলে এলো, তাহলে শুধু সারফেস ইন্টিগ্রেশন ডিএস ইজিক্যাল টু কী আসবে না কিউ এনক্লোজড। দেখো এক্ষেত্রে গসিয়ান সারফেসের ভিতরে কোনো আধান আছে কি না, অর্থাৎ গসিয়ান সারফেস কোনো আধানকে আবদ্ধ করেছে কি না দেখা যাক। দেখো গসিয়ান সারফেসটা আমি ছোট লাল রঙের যে গোলকটা এঁকেছি সেটা হচ্ছে একদম ছোট লাল রঙের যে গোলকটা এঁকেছি সেটা হচ্ছে গসিয়ান সারফেস। তার ভিতরে আধান তাহলে কি শূন্য। আধান কোথায় আছে, ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠে। তাহলে গসিয়ান সারফেস তো তার থেকেও ছোটো হয়ে গেছে, তাহলে গসিয়ান সারফেসের ভিতরে কিন্তু কোনো আধান নেই, অর্থাৎ গসিয়ান সারফেস কোনো আধানকে কিন্তু এনক্লোজড করতে পারে নেই। তাহলে এক্ষেত্রে কিউ এনক্লোজডের মান কী হবে, শূন্য বাই এপসাইলন নট। তাহলে কি আসছে, ই সারফেস ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকাল টু 0, দ্যাট মিনস ই ইজ ইকাল টু 0। অর্থাৎ কী পেলাম, ইলেকট্রিক ফিল্ড স্ফিয়ারের অভ্যন্তরে কিন্তু শূন্য, তাই তো। স্ফিয়ারের পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড কী পেলুম না সিগমা বাই এপসাইলন নট। আর স্ফিয়ারের বাইরে কি ইলেকট্রিক ফিল্ড পেলুম না সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট স্মল আর স্কোয়ার, তাই তো। এটা হচ্ছে বাইরে। বেশ, তো আমরা যদি এবার একটা গ্রাফ অঙ্কন করি তাহলে পরিষ্কার বুঝতে পারা যাবে ইলেকট্রিক ফিল্ডটা কোথায় কীরকমভাবে কাজ করছে। দেখো এক্স অক্ষ বরাবর কার্টেসীয় কোঅর্ডিনেট 2 ডাইমেনশনাল, এক্স অক্ষ বরাবর কি না দূরত্ব, তাই তো, দূরত্ব যে বিন্দুতে অর্থাৎ প্রাবল্য নির্ণয় করতে হবে গোলকের কেন্দ্র থেকে দূরত্ব। আর ওয়াই অক্ষ বরাবর কী কল্পনা করব না ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য ই, ঠিক আছে। তাহলে ওই যে ও বিন্দু এটা হচ্ছে কি না স্ফিয়ারের একদম কেন্দ্র। তাহলে স্ফিয়ারটা যদি আমি একটু ওপরে ড্রয়িং করে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই হচ্ছে স্ফিয়ারটা কিন্তু অঙ্কন করলাম। তাহলে স্ফিয়ারের ব্যাসার্ধ কি না এটা হচ্ছে ক্যাপিটাল আর। তা যখন দূরত্ব ক্যাপিটাল আরের সমান, অর্থাৎ যখন এই বিন্দুটা হচ্ছে কি ক্যাপিটাল আর, স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর, এই বিন্দুটা, তাহলে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান আমি কী পেয়েছি সিগমা বাই এপসাইলন নট, তাই তো। ঠিক আছে, সেই মানটা আমি ধরে নিচ্ছি এইখানে রয়েছে, এটা হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। তো তারপরে বাইরে বাইরে যত দূরত্ব বাড়বে, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ থেকে বেশি যত হবে দূরত্ব, তত কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা আস্তে আস্তে কমে যাবে এবং সেটা ই ভ্যারিজিয়াস 1 বাই দূরত্বের স্কোয়ার এইভাবে কিন্তু কমে যাবে। আর গোলকের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কী হবে 0। গোলকের অভ্যন্তরে বলতে কি স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, অর্থাৎ 0 হবে, একদম গোলকের অভ্যন্তরে 0 হবে। দেখো এই অভ্যন্তরের যে আমি লাইন লাল রেখাটা টানছি এটা কিন্তু একদম গোলকের পৃষ্ঠে যেয়ে কিন্তু ঠিকবে না, অর্থাৎ গোলকের পৃষ্ঠে তো ইলেকট্রিক ফিল্ডের মানটা সিগমা বাই এপসাইলন নট। তাহলে একদম পৃষ্ঠের আগে পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু 0, তাহলে গোলকের অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ডটা 0, ঠিক আছে। এবার আমরা দেখব সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কী হবে। 2 নাম্বার, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার। এখন দেখো কোনো ইনসুলেটেড স্ফিয়ারকে যদি কিছু পরিমাণ চার্জ দেওয়া হয়, একটা ইনসুলেটেড স্ফিয়ার আমি আঁকলাম, তাহলে কিছু পরিমাণ যদি চার্জ দেওয়া হয় তাহলে পুরো চার্জ তার যে সারফেসে এসে জমা হবে এমনটি কিন্তু হবে না, বরং স্ফিয়ারের সমগ্র আয়তন জুড়ে কিন্তু চার্জ বিস্তৃতি লাভ করবে।
কারণ ইনসুলেটেড বডি তো আর চার্জকে মুভ করিয়ে সেই সারফেসে আনতে পারবে না। এবার তার মানে যে পুরো ভলিউম জুড়ে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে এমনটিও কিন্তু নয়। সাধারণত এক্ষেত্রে কি হয় না, চার্জ পুরো ভলিউমে নন ইউনিফর্মলিভাবে কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়। যেমন ধরো, যদি কিছু পরিমাণ আধান এই ইনসুলেটেড স্ফিয়ারের অভ্যন্তরে পুশ করা হয়, তাহলে কি হবে না, বেশিরভাগ আধানই কিন্তু তার সেন্টারেতে জমা হবে। যত সারফেসের দিকে যাওয়া যাবে কিন্তু জমা আধানের মানটা কিন্তু কমতে থাকবে। বা যদি ইনসুলেটেড স্ফিয়ারকে কোনো একটা আহিত বস্তুর সাথে টাচ করিয়ে আহিত করা হয়, তাহলে কিন্তু বেশিরভাগ আধান কিন্তু তার সারফেসে থাকবে। যত সেন্টারের দিকে যাওয়া যাবে তত কিন্তু আধানের পরিমাণটা কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আলোচনায় নন ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নয়, একদম পুরো স্ফিয়ারের সমগ্র আয়তন জুড়ে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন হবে। অর্থাৎ সেন্টারেতে তার আধানের যে আয়তন ঘনত্ব বা তার সারফেসের কাছে যে তার ভলিউম চার্জ ডেনসিটি, এইটা কিন্তু সেম হবে। সেন্টারের কাছেও যা মান দেবে ভলিউম চার্জ ডেনসিটির, স্ফিয়ারের একদম সারফেসের কাছেও কিন্তু সেম মান দেবে। বেশ, ঠিক আছে, এইগুলো আমরা মুছে দিয়ে এবার কিন্তু শুরু করা যাক। একটা ড্রয়িং করতে হবে। একটা গোলক ড্রয়িং করা যাক, যাতে ইউনিফর্মলি চার্জ তার পুরো আয়তন জুড়ে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে আছে। ঠিক আছে, এই গোলকের সেন্টার হচ্ছে ও। এবার সেন্টার থেকে বিভিন্ন দূরত্বে কিন্তু ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। টোটাল কিউ পরিমাণ আধান, টোটাল প্লাস কিউ পরিমাণ আধান গোলককে কিন্তু দেওয়া হয়েছে। বেশ, তাহলে লেখা যাক। ধরি আর ব্যাসার্ধের, আচ্ছা গোলকের ব্যাসার্ধ আমি আর ধরে নিলাম। ধরি আর ব্যাসার্ধের একটি গোলককে প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া হলো। ওই আধান গোলকের সমগ্র আয়তন জুড়ে সুষমভাবে বণ্টিত হবে। ঠিক আছে, তাহলে এর একটা ভলিউম চার্জ ডেনসিটি থাকবে। তাহলে মনে করি রো হলো গোলকের ভলিউম চার্জ ডেনসিটি, তাই তো? তার মানে কি না, গোলকের একক আয়তনে আধানের পরিমাণ হচ্ছে রো। তো সেটা সেন্টারই হোক বা সারফেসই হোক, যেখানেই হোক না কেন, একক আয়তনে আধানের পরিমাণ হচ্ছে রো। তাহলে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে কোথায় না, গোলকের কেন্দ্র হতে আর দূরত্বে এই পি একটা বিন্দু, এই যে পি একটা বিন্দু। বেশ, গোলকের কেন্দ্র হতে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে দেখো, পি বিন্দুটা গোলকের বাইরে হতে পারে, একদম গোলকের পৃষ্ঠে হতে পারে, আবার গোলকের অভ্যন্তরে হতে পারে। তাহলে পি বিন্দুর অবস্থান 3 ধরনের হতে পারে। লিখে ফেলি যে পি বিন্দুর অবস্থান অনুসারে এখানে 3টি কেস হতে পারে। কি কি কেস আমরা বললাম
না বিন্দুটি গোলকের বাইরে অবস্থিত? প্রথম কেস, বিন্দুটি গোলকের বাহিরে অবস্থিত। দ্বিতীয় কী কেস হতে পারে? বিন্দুটি গোলকের পৃষ্ঠে অবস্থিত। 3 নাম্বার কেস কি হতে পারে? বিন্দুটি গোলকের অভ্যন্তরে অবস্থিত। তাহলে এক এক করে কেস নিয়ে আলোচনা করা যাক। প্রথম কি কেস ধরছি? না বিন্দুটা গোলকের বাইরে অবস্থিত, তাই তো? তাহলে কেস নাম্বার 1 আলোচনা করা যাক। কেস নাম্বার 1, ইলেকট্রিক ফিল্ড আউটসাইড দ্য স্ফিয়ার, তাই তো? বিন্দুটা গোলকের বাইরে অবস্থিত। তা যেভাবে আমরা হলো স্ফিয়ারের ক্ষেত্রে ক্যালকুলেশন করেছিলাম, এক্ষেত্রেও কিন্তু একদম সেম টু সেম। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? না পি বিন্দু দিয়ে এমন একটি গাউসিয়ান সারফেস ড্রয়িং করতে হবে যার পৃষ্ঠে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান যেন একই থাকে এবং এরিয়া ভেক্টর ও ফিল্ড ভেক্টরের মধ্যবর্তী কোণও যেন একই হয়। তাহলে আমরা গাউসিয়ান যে থিওরিম সেটা অ্যাপ্লাই করতে পারবো। বেশ, তাহলে আমাদেরকে করতে হবে কি? না পি বিন্দু দিয়ে একটা গাউসিয়ান সারফেস ড্রয়িং করতে হবে। তো স্বভাবতই তোমরা দেখেছো যে হলো স্ফিয়ারের ক্ষেত্রে এখানে কি একটা স্ফিয়ার কল্পনা করতে হবে, আর ব্যাসার্ধের একটা স্ফিয়ার কল্পনা করতে হবে, যেটাই হবে গাউসিয়ান স্ফিয়ার বা গাউসিয়ান সারফেস। ঠিক আছে, আর ব্যাসার্ধের একটা স্ফিয়ার এখানে ড্রয়িং করলাম। এটাই কি হবে? না এটাই হবে গাউসিয়ান সারফেস। তাই তো? এই সারফেসের ওপরে আমাদেরকে কিন্তু গাউসিয়ানস থিওরিমটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে লেখা যাক, গাউসিয়ান সারফেসটা তো আর ব্যাসার্ধের আমরা ড্রয়িং করেছি, তাহলে লেখা যাক প্রতিসাম্যের দরুন ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গাউসিয়ান সারফেস, তাই তো? গাউসিয়ান সারফেস অর্থাৎ গাউসিয়ান স্ফিয়ার, তাই তো? গাউসিয়ান সারফেস কল্পনা করিলাম। এই যে স্ফিয়ারটা আমরা কল্পনা করলাম, তাই এই স্ফিয়ারের পৃষ্ঠের, তাই তো, এই স্ফিয়ারের পৃষ্ঠের প্রতিটি বিন্দু কি? না গোলক হতে সমদূরবর্তী। তা তো হবেই, কারণ গোলক হতে তো দূরত্বটা আর, আমরা আর ব্যাসার্ধেরই গাউসিয়ান সারফেস কল্পনা করেছি, তাই তো? তাহলে এই স্ফিয়ারের পৃষ্ঠের প্রতিটি বিন্দু গোলক হতে সমদূরবর্তী হওয়ায় ই কি হবে? না কনস্ট্যান্ট। ই হবে কি? কনস্ট্যান্ট, তাই তো? এবং ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড হওয়ায়, আমরা তো জানি যে একটা স্ফিয়ারকে যদি পজিটিভ আধান দেওয়া হয় তাহলে সেই আধানের জন্য ওই স্ফিয়ারের চারিদিকে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু রেডিয়ালি আউটওয়ার্ড, তাই তো? তাহলে এবং ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড হওয়ায় ই ভেক্টর ও কল্পিত ক্ষুদ্র একটা ডিএস ভেক্টর মধ্যবর্তী কোণ সর্বদা 0 ডিগ্রি হবে, তাই তো? তাহলে দেখো না, যদি আমি এখানে একটা ছোট্ট এরিয়া এলিমেন্ট ডিএস কল্পনা করি, তাহলে সেই ডিএসের দিকটা কোন দিকে হবে? না সোজা আউটওয়ার্ড। আর গোলকে যেহেতু আধান দেওয়া হয়েছে, তাহলে এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যদি রেডিয়ালি আউটওয়ার্ড হয় তাহলে সেটাও এই দিকে। তাহলে ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তাই তো? বেশ, তাহলে এই গাউসিয়ান সারফেসে আমরা
গাউসের থিওরেম কিন্তু অ্যাপ্লাই করতে পারি। বেশ, তাহলে অতএব গাউসের থিওরেম অ্যাপ্লাই করিলে কি না, গাউসের থিওরেমটা টোটাল সারফেস ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই দ্য গাউসিয়ান সারফেস বাই এপসাইলন নট, তাই তো। তাহলে ই ভেক্টর এবং এলিমেন্টারি ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে সারফেস ইন্টিগ্রেশন এস ই ডিএস কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। ইলেকট্রিক ফিল্ড গাউসিয়ান সারফেসের সমস্ত বিন্দুতে কিন্তু স্থির, একই মান দেবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো কনস্ট্যান্ট হওয়ার তারে, তাহলে শুধুমাত্র সারফেস ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। বেশ, টোটাল গাউসিয়ান সারফেসের এরিয়াটা কি হবে না 4 পাই স্মল আর স্কোয়ার, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আর কিউ এনক্লোজড গাউসিয়ান সারফেস কী পরিমাণ আধানকে আবদ্ধ করেছে, দেখো লাল রঙের গাউসিয়ান সারফেসটা আমি ড্রয়িং করেছি। তাহলে এই গাউসিয়ান সারফেস কী পরিমাণ আধানকে আবদ্ধ করেছে না, এই যে গোলকে যে পরিমাণ আধান আছে প্লাস কিউ, গোলকে যে পরিমাণ আধান আছে প্লাস কিউ, এই পরিমাণ আধানই গাউসিয়ান সারফেসের ভিতরে অবস্থান করে, তাই তো। তাহলে এটা প্লাস কিউ হবে। কিউ এনক্লোজটা কী হবে না প্লাস কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ইজ ইকুয়াল টু কী আসবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, তাই তো। তাহলে এইখানটা আমরা লিখি, যেহেতু গাউসিয়ান সারফেস প্লাস কিউ পরিমাণ আধানকে আবদ্ধ করে। আচ্ছা দেখো, এই যে ইকুয়েশানটা পেলাম, এই ইকুয়েশানটা কোন ইকুয়েশানের সাথে সিমিলারিটি আছে বলো তো? কোন ইকুয়েশানের সাথে? হ্যাঁ, পয়েন্ট চার্জের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, সেই ইকুয়েশান। তাহলে পয়েন্ট চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড, তাই তো, তার সাথে কিন্তু সিমিলারিটি দেখতে পাচ্ছি আমার এই ইকুয়েশানটি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি, কালারটা চেঞ্জ করা যাক। তাহলে আমরা লিখতে পারি কি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গোলকের বাইরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, তাই তো, ইলেকট্রিক ফিল্ড এমনই মান দেয় যেন গোলকের সমগ্র আধান তার সেন্টারে, তাই তো, বিন্দু আধান রূপে জমা আছে, তাই তো। সেরকম ইকুয়েশানটা আমাকে দিল যে পয়েন্ট চার্জের মতো ইলেকট্রিক ফিল্ড কিন্তু আমি বাইরেতে কিন্তু পেলাম। বেশ, এখন দেখো এই ইকুয়েশানটিকে যদি আমরা ভলিউম চার্জ ডেনসিটি এই দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু ইকুয়েশানটা কী দাঁড়ায়? বেশ, ঠিক আছে। তাহলে ভলিউম চার্জ ডেনসিটি যদি রো হয়, তাহলে টোটাল আধান কিউ, এই যে টোটাল আধান কিউ, সেটা কি হবে না ভলিউম চার্জ ডেনসিটি রো গুণিত কি, ওই যে স্ফিয়ারটা আছে, স্ফিয়ারটা তার কিন্তু আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। বেশ, কিউ এর জায়গায় ওই মানটা বসিয়ে দেবো। তাহলে কি আসবে, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, তাই তো। ওই যে ক্যাপিটাল কিউ, গোলকে যে পরিমাণ আধান আছে সেটা কি না গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। স্মল আর কিউ কিন্তু নয়, স্মল আর তো গাউসিয়ান সারফেসের ব্যাসার্ধ, সেখানে তো আধান নেই, আধান আছে গোলকে, তাই তো। 4/3 পাই আর কিউ ইন্টু রো, নিচে হচ্ছে স্মল আর স্কোয়ার। বেশ, তাহলে দেখা যাক কী আসে, 1/4 পাই এপসাইলন নট, ওপরে 4 লিখি, নিচে 3 আর স্কোয়ার,
ওপরে পাই আর কিউ রো, ওপরের 4 পাই নিচের 4 পাই গেল কেটে, তাই তো? তাহলে কি এলো দেখো, শুধু আসছে রো ক্যাপিটাল আর কিউ বাই 3 এপসাইলন নট আর স্কোয়ার। দেখো বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডকে আমরা ভলিউম চার্জ ডেন্সিটি রো দিয়ে কিন্তু প্রকাশ করলাম। যদি বলি যে এটাকে আমি ভেক্টর রূপে প্রকাশ করব, তাহলে কিছুই নয়, ইলেকট্রিক ভেক্টর তো রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে এখানে একটা আর ক্যাপ লাগাতে হবে, রো আর কিউ বাই 3 এপসাইলন নট আর স্কোয়ার আর ক্যাপ, মানে এটা একটা ইউনিট ভেক্টর যার দিকটা হচ্ছে দূরত্ব আর এর দিক বরাবর। মিটল? তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি ই প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ দূরত্ব যত বাড়বে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতের সাথে পরিবর্তিত হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতের সাথে কিন্তু পরিবর্তিত হবে, মানে প্রচুর পরিমাণে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কমে যাবে। বেশ, কেস নাম্বার 2 নিয়ে আলোচনা করা যাবে। বা কেস নাম্বার 2-এতে কী বললাম, যে পয়েন্টটা কিন্তু গোলকের সারফেসে থাকবে, তাই তো? কেস নাম্বার 2, ইলেকট্রিক ফিল্ড অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার, তাই তো? তাহলে পি পয়েন্টটা কোথায় না, পি পয়েন্টটা হচ্ছে গোলকের সারফেসে, তার মানে এইখানে চলে এলো পি বিন্দুটা, তাহলে এখানে পি বিন্দুটা চলে এলো, মানে এই পি বিন্দু দিয়ে গাউসিয়ান সারফেসটা ড্রয়িং করতে হবে। সেই গাউসিয়ান সারফেসটা কী হবে না, এই যে গোলকের যে সারফেস সেই সারফেসটাই হয়ে যাবে কি না গাউসিয়ান সারফেস, গোলকের যে সারফেস সেটাই হয়ে যাবে গাউসিয়ান সারফেস। তাহলে এইখানে ছোট্ট করে আমাদেরকে একটা কি করতে হবে, ডিএস এরিয়া এলিমেন্ট কল্পনা করতে হবে, তার দিক কোন দিকে, সোজা আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড বলেই দিয়েছি গোলকের জন্য, তাহলে তারও দিক ঠিক রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কি, আবার আগের মতো 0 ডিগ্রি, তাহলে ই ভেক্টর এবং যে ডিএস ভেক্টর এদের মধ্যবর্তী কোণটা কিন্তু আবার 0 ডিগ্রি, তাই তো? লিখে ফেলা যাক। এক্ষেত্রে যে গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে তার ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের সমান, তাই তো? তাহলে অর্থাৎ গাউসিয়ান সারফেসের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাই তো? তাহলে আমরা গোলকের বাইরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের যে রাশিমালা সেটা কি পেয়েছিলাম, ইজিক্যাল টু রো আর কিউ বাই 3 এপসাইলন নট আর স্কোয়ার, এটা হচ্ছে আউটসাইড পয়েন্টে, তাই তো? আউটসাইডে, এটা আউটসাইড পয়েন্টে। এবার এই ইকুয়েশানটাতে আমরা কি করব না, স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর বসিয়ে দেবো। বেশ, তাহলে রো আর কিউ বাই 3 এপসাইলন নট ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে এখানে কি করলাম না, পুট দ্য ভ্যালু আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর, তাই তো? তাহলে কি এলো দেখো, কি এলো, তাহলে ওপরে 2r² নিচে 2r² যাবে কেটে, হ্যাঁ, কেটে যেয়ে কী থাকবে না, রো ক্যাপিটাল আর বাই 3 এপসাইলন নট, তাহলে এটা হলো গোলকের পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড, তাই তো? তাহলে আমরা এর আগে কি দেখলাম না, গোলকের বাহিরে ইলেকট্রিক ফিল্ডটা কি না দূরত্বের সাথে সাথে কমে যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম কোথায়, নিশ্চয়ই তার সারফেসে, তাহলে এটাই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? এটাই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু একদম সারফেসেতে। বেশ, এবার আমরা চলে আসবো যে পি বিন্দুটা যদি একদম কোথায় হয় না, গোলকের অভ্যন্তরে। বেশ, তাহলে গোলকের অভ্যন্তরে একদম সেখানে একটা কালার আমরা করে নিই। বেশ, ঠিক আছে, এই রেড কালারে দিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে পি বিন্দু, এই হচ্ছে পি বিন্দু। তাহলে সেরকম পি বিন্দুকে কি না, পি বিন্দুকে সংলগ্ন করে আমাকে কিন্তু একটা কি করতে হবে, গাউসিয়ান সারফেস কিন্তু ড্রয়িং করতে হবে। বেশ, গাউসিয়ান সারফেস আর ব্যাসার্ধের গাউসিয়ান সারফেস, তখন ব্যাসার্ধটা আর হয়ে গেল,
তাই তো? সেখানে সেই সারফেসের ওপর ছোট্ট করে ডিএস এরিয়া এলিমেন্ট কল্পনা করতে হবে, তাই তো? তো এখন পি বিন্দুতে ডিএসটার দিক সোজা আউটওয়ার্ড নর্মাল এবং এর দিক তো আউটওয়ার্ড নর্মাল বলেই দিয়েছি, তাহলে ডিএস এবং এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও কিন্তু সেম আগের মতো 0 ডিগ্রি, তাই তো? তবে এক্ষেত্রে কিন্তু গাউসিয়ান সারফেসটা গোলকের ভিতরে অবস্থিত, গোলকের ভিতরে অবস্থিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বেশ, লেখা যাক তাহলে কেস নাম্বার 3। ইলেকট্রিক field inside the sphere, তাহলে লেখা যাক এক্ষেত্রে কল্পিত গাউসিয়ান সারফেস এর ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের তুলনায় কি ছোট, তাই তো? গাউসিয়ান সারফেসটা গোলকের অভ্যন্তরে, তাই তো? তাহলে অর্থাৎ আর ইজ লেস দেন ক্যাপিটাল আর। তো গাউসিয়ান সারফেসের প্রতিটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সেম, আবার থিটাটাও কিন্তু সেম 0 ডিগ্রি। তাহলে গাউসিয়ান থিওরেম কিন্তু অ্যাপ্লাই করতে পারি। অতএব গসেস থিওরেম অ্যাপ্লাই করিলে, তাই তো, কি পাই না, টোটাল সারফেস ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস ইজ ইকাল টু কিউ এনক্লোজড বাই দ্য গাউসিয়ান সারফেস বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে ই যেহেতু রেডিয়ালি আউটওয়ার্ড, ডিএস যেহেতু রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে কি হলো, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এই মানটা কি না ই ডিএস কস 0 ডিগ্রি, একই লেখা, কিউ এনক্লোজড বাই দ্য গাউসিয়ান সারফেস বাই এপসাইলন নট। ই গাউসিয়ান সারফেসের যে কোনো বিন্দুতে 1, তাহলে ই কনস্ট্যান্ট হওয়া ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, শুধু সারফেস ইন্টিগ্রেশন ডিএস, তাহলে গাউসিয়ান সারফেসের ইন্টিগ্রেশন হলো, এটা কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এখন দেখো গাউসিয়ান সারফেসের ব্যাসার্ধ স্মল আর, তাহলে তার এরিয়ার ইন্টিগ্রেশান, টোটাল ইন্টিগ্রেশান কী হবে না 4πr²। এবার কিউ এনক্লোজড এর ব্যাপারটা জানতে হবে। এখন গাউসিয়ান সারফেস কী পরিমাণ আধানকে আবদ্ধ করেছে, দেখো পুরো গোলকে ক্যাপিটাল কিউ পরিমাণ কিন্তু আধান আছে। পুরো গোলক মানে কি না এই যে আর ব্যাসার্ধের যে গোলক, এতে কিন্তু প্লাস কিউ পরিমাণ আধান রয়েছে। এখন গাউসিয়ান সারফেস তো সেই গোলকের অভ্যন্তরে অবস্থিত, তাহলে গাউসিয়ান সারফেসের ভিতরে কতটা আধান আছে না এইটুখানি গোলকের মধ্যে যা আধান থাকবে, এইটুখানি দেখো, এইটুখানি গোলকের মধ্যে যা আধান থাকবে সেটাই হচ্ছে গাউসিয়ান সারফেস যে পরিমাণ আধানকে এনক্লোজড করছে। তাহলে ওই আধানের পরিমাণটা আমরা কী করে পাবো না ওইটুখানি গোলকের আয়তন ইন্টু ভলিউম চার্জ ডেনসিটি রো। বেশ, লেখা যাক তাহলে ওইটুখানি গোলকের আয়তন হচ্ছে 4/3πr², তাহলে 4/3πr³ ইন্টু রো, কোনো অসুবিধে নেই, তাই তো? বেশ, ই ইজিক্যাল টু কী আসছে একটু ভালো করে দেখা যাক, এখানে 4πr² চলে এলো, এপসাইলন নট চলে এলো, আর উপরে 4 আছে, এখানে নিচে 3 হবে, আর πr³ রো। ঠিক আছে, দেখো 4π ওপর নিচে কেটে গেল। আচ্ছা, r² একটা করে কেটে যাবে, তার মানে ওপরে কিন্তু একটা আর থাকবে, তাই তো? তাহলে রো আর নিচে কি থাকবে 3 এপসাইলন নট, তাই তো? কী দেখতে পাচ্ছি ভালো করে বলো তো, এই ইকুয়েশানটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ই ইজ প্রপোর্শনাল টু আর, অর্থাৎ গোলকের অভ্যন্তরে গাউসিয়ান সারফেসের ব্যাসার্ধ যত বাড়বে ইলেকট্রিক ফিল্ডের মানটা কিন্তু তত বাড়বে। আমরা বলছি, আগে লেখাটা লিখে নিই, অর্থাৎ গোলকের কেন্দ্র হতে দূরত্ব যত বাড়তে থাকে ইলেকট্রিক ফিল্ড এর মান তত বাড়তে থাকে।
বাড়তে বাড়তে কোথায় যে ম্যাক্সিমাম হবে? না তার সারফেসে, তাই তো, সারফেসে। এবার আমি বলছি এর কারণ কি। দেখো, গাউসিয়ান সারফেসের ব্যাসার্ধ তো গোলকের ব্যাসার্ধর থেকে এখন ছোট। তো যত গাউসিয়ান সারফেসের ব্যাসার্ধটা বাড়তে থাকবে, তত সেই গাউসিয়ান সারফেস কী করবে? বেশি পরিমাণ আধানকে আবদ্ধ করবে। এই গাউসিয়ান সারফেসের ব্যাসার্ধ বাড়তে 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 যখন আমার একদম গোলকের ব্যাসার্ধের সাথে সমান হয়ে যাবে, তখন সমগ্র গোলকের আধানকে কিন্তু সে এনক্লোজ করবে। অর্থাৎ কি, গাউসিয়ান সারফেসের ভেতরে আধানের পরিমাণ বাড়তেই থাকছে। তাহলে দূরত্ব যত বাড়বে, আবদ্ধ আধানের পরিমাণ বাড়ার জন্য ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে 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 একদম পুরো সারফেসে কী হবে? ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম। তারপর কিন্তু গাউসিয়ান সারফেসের যদি ব্যাসার্ধ বাড়ে, সেই গাউসিয়ান সারফেস যে পরিমাণ আধানকে আবদ্ধ করেছে তার মান তো আর বাড়বে না, তার মানটা প্লাস কিউ, ওই ম্যাক্সিমাম মানে যে পৌঁছে গেছে। তখন ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আস্তে আস্তে দূরত্বের সাথে সাথে কী হবে? কমবে, তাই তো। ই ভ্যারিজিয়াস 1/r² দেখেছি, কমবে। কিন্তু গোলকের অভ্যন্তরে থাকাকালীন যত গাউসিয়ান সারফেসের ব্যাসার্ধ বাড়ছে, তত আধানের পরিমাণ বাড়ছে বলে কিন্তু এখানে ফিল্ডটাও কিন্তু বেড়ে বেড়ে সারফেসে ম্যাক্সিমাম হচ্ছে, তাই তো। বেশ, ঠিক আছে। ব্যাস, এবার তাহলে লেখা যাক। আচ্ছা, এখানটা আর একটুখানি করে দিই। দেখি ড্রয়িংটা কী পর্যায়ে গেল। ড্রয়িংটা ঠিক আছে, আর ওটা করা যাবে না, ওটা আর করা যাবে না। ঠিক আছে, ওটা ওই ক্রস ক্রস করে যেটা আমি দেখিয়েছিলাম দাঁড়ি কেটে, ওটা আর মশা যাচ্ছে না। বেশ, ঠিক আছে, তোমরা ওটা একটু ভালো করে ড্রয়িংটা করে নেবে। তাহলে এখানে লেখা যাক যে কী লিখছিলাম যেন। হ্যাঁ, গোলকের কেন্দ্র হতে দূরত্ব যত বাড়তে থাকে, ইলেকট্রিক ফিল্ডের মান তত বাড়তে থাকে, তাই তো। তাহলে এর কারণ দূরত্ব যত বাড়বে, কোথা অবধি? সারফেস পর্যন্ত। কিন্তু দূরত্ব যত বাড়বে, কিউ এনক্লোজডের মান তত বেশি হবে, তাই তো। তাই ইলেকট্রিক ফিল্ডের মান বাড়তে থাকবে, ইলেকট্রিক ফিল্ডের মান বাড়তে থাকছে, তাই তো। তাহলে এর কারণ দূরত্ব যত বাড়বে, কিউ এনক্লোজডের মান তত বেশি হবে, তাই ইলেকট্রিকের ফিল্ডের মান বাড়তে থাকছে এবং সারফেসে যেটা ম্যাক্সিমাম হবে, এবং গোলকের সারফেসে গিয়ে ম্যাক্সিমাম মান দেবে, ম্যাক্সিমাম ভ্যালু। সেটা ভ্যালুটা আমরা কী রেখেছি? না রো আর সারফেস ইলেকট্রিক ফিল্ড কি? ρr/3ε0, তাই তো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, তাই তো। তাহলে এই হয়ে গেল কি না গোলকের অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ডের মানটা, গোলকের অভ্যন্তরে, তাই তো। তাহলে গোলকের পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ডের মান কত? না এই দেখো, জাস্ট ρr = এই স্মল r = ক্যাপিটাল আর বসিয়ে দিলেই যা হয়। আর গোলকের অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ডের মানটা কত? এই বাইরে, তাই তো। গোলকের বাইরে ইলেকট্রিক ফিল্ডের মানটা এইটা। তাহলে যদি আমরা একটা ড্রয়িং করি, একটা গ্র্যাফ ড্রয়িং করি, অর্থাৎ গ্র্যাফটার ড্রয়িং যদি করা হয় 2 ডাইমেনশনাল একটা কার্টেসীয় কোঅর্ডিনেট, যার এক্স অক্ষ বরাবর সেন্টার থেকে, গোলকের সেন্টার থেকে দূরত্বকে কিন্তু আমি স্থাপন করছি, এটা হচ্ছে দূরত্ব। আর ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডের মানটা, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমি স্থাপন করছি, তাই তো। তাহলে একদম গোলকের সেন্টার হতে তার সারফেস পর্যন্ত এবং গোলকের বাইরে ইলেকট্রিক ফিল্ডটা কীরকম হবে? আমরা কি দেখলাম না গোলকের সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের মান একটা কিছু থাকবে, যেটা শূন্য হবে। একদম সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের মান শূন্য, তাই তো। তারপর দূরত্বের সাথে সাথে আস্তে 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 কী হচ্ছে? দূরত্বের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু বাড়ছে, বেশ বেড়ে কীভাবে বাড়ছে? না একদম দূরত্বের সাথে সমানুপাতে বাড়ছে, বেড়ে একটা ম্যাক্সিমাম মান দিল। সেই ম্যাক্সিমাম মানটা কিন্তু হচ্ছে কি, তোমরা জানো কী হবে সেটা? না ρR/3ε0 গোলকের পৃষ্ঠে। তারপর কি হবে? না আস্তে 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 কমে যাবে। তাহলে এখানে কি না
ভ্যারিজিয়াস 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কমে যাবে, তাই তো? তাহলে এই পয়েন্টটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, R=R, তাই তো? তাহলে এই পাশটা কি হচ্ছে, যদি আমরা একটা টেনে দিই, এটা হচ্ছে আউটসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের গ্যাপ, আর এটা হচ্ছে কি ইনসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে গ্যাপটা। ঠিক আছে।